ভোট 2026 সালে বিধানসভা ভোটের প্রস্তুতি চলছে, কিন্তু 2025 সালে রয়েছে আসল ভোট। এবছরের শীতেই সেই ভোট হবে। মনে রাখতে হবে যে এই বছরের এই ভোটে যারা জিতবে তারাই আগামী বছরের ভোটে 2026 সালের বিধানসভা নির্বাচনের পরে নবান্ন পাবে। আসলে এসআইআর হলো বিধানসভা নির্বাচনের সেমিফাইনাল। ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করতে হবে বিরোধী দলগুলোকে। তৃণমূল তো বলেই রেখেছে ঠিকঠাক এসআইআর হতে তারা দেবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সরাসরি হুমকি দিয়েছেন, আর তার পাল্টা চাপ তৈরি করেছেন অমিত শাহ। সেটা আপনাদের বলবো, এবং এটাও আপনাদের মনে করিয়ে দিই, বিহারে যেভাবে কোনো বিরোধিতাকে আমল দেওয়া হয়নি, এখানেও তাই হতে চলেছে। আপনাদের বলে রাখি, কেন্দ্রীয় সরকার বড় অ্যাকশনেরও পরিকল্পনা করে রেখেছে, এবং তাতেই ভয় পাচ্ছেন ভাইপো বাবু। ফলে হাড্ডাহাড্ডি লড়াইটা এসআইআর এর ঘোষণা হওয়া মাত্রই শুরু হয়ে যাবে। কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে। শাহ যাই বলুন, বাংলার বিজেপি তথা অন্য বিরোধী দলগুলো কি আদৌ তৈরি এই লড়াই মোকাবিলার জন্য? সেই শক্তি যাচাইয়ের সঙ্গে তৃণমূলের উপর কেমন চাপ, সেই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক কি বলছে। এখন তৃণমূল কেন এসআইআর কে এত সিরিয়াসলি নিয়েছে সেটা জানতে দেখুন এবং শুনুন পিনাক কি বলছে। বন্ধুরা, আজ প্রতিবেদনের শুরুতেই মাননীয় ভাইপো তথা অভিষেক বাবুর একটা কথা আপনাদের মনে করিয়ে দিতে হবে। খুব বোকা বোকা একটা হুমকি তিনি দিয়েছিলেন, তবে তার হুমকিকে ছোট করে দেখার কোনো কারণ নেই, কারণ তিনি যা বলবেন সেটাই তো জেলায় জেলায় হবে। তাই মনে রাখতে হবে তিনি কি বলেছিলেন। তিনি বলেছিলেন যে দুজন ভোটারের নামও যদি বাদ যায় তবে কত ধানে কত চাল তিনি দেখিয়ে দেবেন। এই যে কত ধানে কত চাল হুমকিটা আসলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকেই চ্যালেঞ্জ ছুড়েছেন আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসলে যে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান, সেটা সর্বোচ্চ আদালত হোক, নির্বাচন কমিশন, সবকেই তৃণমূল ভয় পায়। কিন্তু কেন এই ভয়? ভয় পায় এই কারণে যে এত পাপ এই রাজ্যে হয়েছে এবং হয়ে চলেছে, সেগুলো যখনই কোনো বিচারের আঙিনায় গিয়েছে তা ধরা পড়ে গিয়েছে এবং ধরা পড়ে চলেছে। পাপ লুকিয়ে রাখতে পারছে না, এইসব ভয়েই এত হুমকি। পাপ ঢাকতেই যাবতীয় ফাঁপা আওয়াজ, এটা মিলিয়ে নেবেন। কিন্তু কেন্দ্রীয় সরকার তথা নির্বাচন কমিশন এবার অত সহজে ছাড়ার পাত্র নয়, এটা তৃণমূল জানে। নির্বাচন কমিশনের পাশে তো বটেই, সঙ্গে রাজনৈতিক লড়াই দিতেও তৈরি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পশ্চিমবঙ্গ আমরা যতই সেটিং এর কথা বলি, আমি বলছি আপনারা মিলিয়ে নেবেন, এসআইআর নিয়ে রাজ্য বিজেপির পাশে কড়া হাতে দাঁড়াবে কেন্দ্রীয় নেতৃত্ব। মনে রাখতে হবে, এসআইআর শুধু ভোটার তালিকা সংশোধন নয়, এর মধ্য দিয়েই কেন্দ্রের অনেক দিনের চাওয়া এনআরসির কাজটা অনেকটা হয়ে যাবে। তাই তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই ভাইপোর হুমকির জবাবে বলেছেন, বিহারেও তো বলা হয়েছিল এসআইআর হতে দেওয়া হবে না, হয়েছে। সাধারণ মানুষ এগিয়ে এসে ফর্ম ভর্তি করে দিয়ে দিয়েছেন, বাংলাতেও হবে। এখানেই না থেমে তিনি 3টে ডি এর কথা বলেছেন, 3D: ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টেশন। এই যে 3D সূত্র, এর মানে কি? প্রথমে চিহ্নিতকরণ, তারপর ভোটার তালিকা থেকে নাম বাদ, এবং ডিপোর্টেশন মানে বিতরণ,
যে যে দেশ থেকে এসেছো তোমরা ফিরে যাও বাবা, এটাই তো এনআরসির লক্ষ্য। ফলে ভোটার তালিকা সংশোধনের কাজ পশ্চিমবঙ্গে বিশেষ করে হয়ে গেলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করাটা হয়ে যাবে। এরপরে বাকি থাকবে শুধু ডিপোর্টেশনের কাজটা। আমরা কেন্দ্রীয় সরকারের না অনেক নিন্দা করতে পারি, অনেক কাজের নিন্দা করতে পারি, কিন্তু দেশকে মাওবাদী মুক্ত করার যে কথা কেন্দ্রের মোদী সরকার দিয়েছিল তা পূর্ণ। দিকে দিকে মাওবাদীদের আত্মসমর্পণ চলছে। আমরা জানি 370 ধারা বিলোপ হয়ে গেছে। এবার অনুপ্রবেশকারী মুক্ত করার যে পরিকল্পনা সেটা কার্যকর করতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার সঙ্গে অবশ্যই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুতরাং এসআইআর পশ্চিমবঙ্গে সফল করতে কোনো কসুর করবে না কেন্দ্র। নির্বাচন কমিশনের পাশে দাঁড়াতে যে কোনো অ্যাকশন নেবে। কমিশন চাইলে শুধু আধা সেনা নয়, সেনাবাহিনী প্রয়োজনে পশ্চিমবঙ্গে নামবে এসআইআর সফল করতে। মিলিয়ে নেবেন। রাষ্ট্রপতি শাসন না হোক, কিন্তু সাংবিধানিক পদক্ষেপ করার জন্য কমিশনের পাশে সর্বতোভাবে থাকবে কেন্দ্র। যতটুকু করা যায় ততটুকুই করবে। একই সঙ্গে জনগণের উপরেও ভরসা রাখতে চাইছেন অমিত শাহ। তিনি ভাইপোকে পাল্টা চ্যালেঞ্জের মধ্যে বলেছেন, বিহারে তো বলেছিলে তোমরা করতে দেবো না, সাধারণ মানুষ ফর্ম ভরে করে দিয়েছে, এখানেও তাই হবে। মনে রাখতে হবে গণতন্ত্রের মূল নীতি হলো নির্বাচন। আমাদের সংবিধানের সবচেয়ে বড় দিক হলো কি জানেন, যে প্রাপ্তবয়স্ক প্রতিটি নাগরিকের তার ধর্ম, তার কর্ম, তার জাত, তার আঞ্চলিকতা, তিনি কোথায় থাকেন, বনে জঙ্গলে সমুদ্রে, সকলের ভোটাধিকার সমান। এটাই হচ্ছে ভারতের গণতন্ত্রের মূল মন্ত্র। আর সেই গণতন্ত্রকে বাঁচাতে ভোটার তালিকা সংশোধন জরুরি। কারণ সংবিধান বলেছে ভারতীয় নাগরিকরাই ভারতের সরকার গঠন করবে, সরকারকে নির্বাচিত করবে। কিন্তু বিশেষ করে এই রাজ্যে কি হয়, অনুপ্রবেশকারীরা সিদ্ধান্ত নেন রাজ্যের ক্ষমতায় কে থাকবে, এবং এই রাজ্য হয়ে সারা দেশে ছড়িয়ে পড়া অনুপ্রবেশকারীরাই সিদ্ধান্ত নেন দেশের প্রধানমন্ত্রীর আসনে কে যেতে পারেন। তারা পারেন না, তারা জিততে পারেন না, তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় না, কিন্তু তারা চেষ্টা তো করেন। তাই এসআইআর করে কমিশন যদি ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারী তাড়ায়, তাতে তো দোষের কিছু নেই, এটা তো সংবিধান বলেছে। রাজ্য বা দেশের সরকার নির্বাচিত করবেন দেশের নাগরিকরাই, বিদেশি অনুপ্রবেশকারীরা নয়। কিন্তু এই ক্ষমতায় টিকে থাকতে আর অনুপ্রবেশকারী ভোট ব্যাংক কাজে লাগাতে দীর্ঘদিন যে অভ্যাস করে ফেলেছে তৃণমূল, তাতেই তারা বিপদের গন্ধ পাচ্ছে। আর তাতেই এসআইআর এর নামে পেটে ব্যথা শুরু হয়ে গেছে। আমাদের মুখ্যমন্ত্রী গত বিধানসভা ভোটে হুইল চেয়ারে করে রাজ্যে প্রচারে ঘুরেছেন, ভাঙা পা দেখিয়েছেন সবাইকে। সেই সময় দিলীপ ঘোষের একটা বক্তব্য নিয়ে খুব সমালোচনা হয়েছিল, কিন্তু আমি না মনে মনে ভেবেছি ওই বারমুডা শব্দটা যদি দিলীপ ঘোষ উচ্চারণ না করতেন, তার বাকি বক্তব্যটা ঠিক। মুখ্যমন্ত্রীর পায়ে প্লাস্টার ছিল, তো প্লাস্টারটা তো শাড়িতে ঢাকা ছিল, কিন্তু তিনি শাড়িটা কিঞ্চিত উপর দিকে তুলে ভাঙা পাটা দেখাতেন। কিন্তু এবার তো দিদিমণির মন ভেঙে যাবে। ওপার থেকে আসা দুধেল গাইদের বিরহে তার মন ভেঙে যাবে। কত চোখের জল ফেলবেন তিনি। হ্যাঁ, সেটাই তিনি এবার করবেন। এটাই হবে তার সরকারে ফেরার স্ট্র্যাটেজি। মিলিয়ে নেবেন, রাজ্য ঘুরে ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি আসনে গিয়ে কাঁদবেন, কাঁদবেন আর কাঁদবেন। কিন্তু তৃণমূল এটা জানে যে এসআইআর অত সহজে রুখে দেওয়া যাবে না, তাতে অংশ নিতে হবে। তাই মুখে নেতা নেত্রীরা যাই বলুন, ভেতরে ভেতরে তৃণমূল তৈরি হয়ে গিয়েছে এসআইআর এর জন্য। আর তার দায়িত্বে ভাইপো বাবু।
দলীয় স্তরে বুথ লেভেল এজেন্টের তালিকা তৈরির কাজ শেষ করে ফেলেছে তৃণমূল। বুথে বুথে কোন ভোটারের নাম কাটা যাচ্ছে, কোনটা আটকাতে হবে, কি করতে হবে তার তালিকা তৈরি ইত্যাদি সবকিছু করা হয়ে গিয়েছে এবং সংগঠনকে দায়িত্ব দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই সবটা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসল লড়াইটা কিন্তু এসআইআর এর বুথে বুথে, যেখানে ভোটার তালিকায় অনিয়ম বা কারচুপি ধরতে হবে। এটা কিন্তু বুথে বুথে কাজ, সেখানেই তৈরি হচ্ছে তৃণমূল এবং কাজ অনেকটাই হয়ে গিয়েছে। এটা আমি জেনে বলছি আপনাদের। শাসক দলের প্রস্তুতি সারা। কমিশনের নিয়ম অনুযায়ী এসআইআর এর জন্য রাজনৈতিক দলগুলোকে প্রতিটি বিধানসভা এলাকা ধরে ধরে একজন করে বুথ লেভেল এজেন্ট বিএলএ 1, মনে রাখবেন বিএলএ 1 নিয়োগ করতে হয়। এটা হয়ে গেছে। এরপরে এই বিএলএ 1রা, এই যে বিএলএ 1 তাকে হতে হবে ওই বিধানসভারই ভোটার, সব দলের ক্ষেত্রেই তাই। এবারে বিএলএ 1 তার নিচে প্রতিটি বুথ অনুযায়ী একজন করে বিএলএ 2 নিয়োগ করবেন। এখানেই কঠিন কাজটা। এসআইআর এর সময় কোন দল কত বিএলএ 2 দিতে পারলো সেটার তালিকা প্রকাশ করে দেবে নির্বাচন কমিশন। ফলে এই যে ভোটের সময় বিরোধীরা বলে থাকেন আমাদের পোলিং এজেন্টকে বসতে দেওয়া হয়নি, আমাদের পোলিং এজেন্টকে ভয় দেখে বা গায়ের জোরে তুলে দেওয়া হয়েছে, এসবগুলো কিন্তু এসআইআর এর ক্ষেত্রে বলা যাবে না, সে সুযোগ নেই। কারণ তালিকা প্রকাশ করে দেবে নির্বাচন কমিশন, না তাতেই প্রকাশ পেয়ে যাবে বুথ স্তরে কোন দলের কতটা শক্তি আছে। কমিশন সূত্রে যা জেনেছি তাতে বাংলায় বিরোধীদের অবস্থা এখনো পর্যন্ত খুব ভালো সেটা বলা যাবে না। শাসক তৃণমূল ছাড়া কোনো দলই সব বুথে প্রতিনিধি দিতে পারবে না। মনে রাখতে হবে এখন কিন্তু বুথের সংখ্যা বাড়ছে, 1200 ভোটার নিয়েই একটা করে বুথ, এই নীতি নিয়েছে কমিশন। তাতে বিহারে বুথের সংখ্যা বেড়ে হয় 90,712। সেখানে বিজেপি শক্তিশালী। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী বিহারে এসআইআর প্রক্রিয়া চলাকালীন দুই প্রধান শাসক দল বিজেপি দিয়েছিল 53,338 জন বিএলএ 2 এবং জেডিইউ নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড 36,560 জন বিএলএ নিয়োগ করতে পেরেছিল। কিন্তু বাংলায় বিজেপি সেটা পারবে কি? এখানে তো কোনো এনডিএর জোট সঙ্গী নেই, ফলে সবটা একাই করতে হবে। যদিও বাংলার যা পরিস্থিতি সেটা শুনলে বিজেপি নেতারা আমার উপর রেগে যেতে পারেন, কিন্তু সত্যিটা তো সত্যি। অর্ধেকের বেশি বুথে প্রতিনিধি দিতে পারবে না বিজেপি, যে সাংগঠনিক পরিস্থিতি রয়েছে। দেখুন, মুসলিম প্রধান এলাকাগুলোর বুথ কমিটি বানাতে পারেনি, অনেক চেষ্টা করেও বুথ কমিটি বানাতে পারেনি বিজেপি। এমন অনেক জায়গা আছে যেখানে তৃণমূল ভয় দেখিয়ে বিজেপির কর্মীদের বুথ এজেন্ট থাকতে দেয় না, বুথ কমিটি বানাতে দেয় না। বানানো হলেও সেটা কার্যকর নয়, সেখানে ভয় দেখানোর কাজ এখন আবার নতুন করে চলছে। তবে এটাও মনে রাখতে হবে যে গতবারের তুলনায় কিন্তু এবার বুথ বাড়ছে। গতবার পর্যন্ত মানে 2024 সালের লোকসভা নির্বাচন পর্যন্ত এই রাজ্যে মোট বুথ ছিল 80,681টি, সেটা এবার বেড়েছে, কারণ 1200 জন করে বুথ করা হয়েছে। তাতে বুথের সংখ্যা বেড়ে হচ্ছে 94,497। তার মানে 14,000-এর মতো বুথ বেড়েছে। এই বুথগুলোর তো কমিটি তৈরি করার সুযোগই হয়নি। করতে হবে এই কাজটা, কতটা তাড়াতাড়ি কতটা কি করতে পারবে তার উপর নির্ভর করছে। বিজেপি অবশ্যই যে সব বুথে বিএলএ 2 নিয়োগ করতে পারা যাবে না এটা বুঝে একটা অনলাইন প্রক্রিয়া এবং একটা অ্যাপ চালু করেছে, যেটায় অন্য বুথের লোকেরাও ওই বুথ সম্পর্কে কিছু তথ্য সেগুলো আপলোড করতে পারবে। ফলে বিএলএ 1 তো সর্বোচ্চ নিয়োগ হবে এবং তারাই কমপ্লেনটা করবে কমিশনের কাছে। সেই কাজটা করার দিকে কিন্তু বিজেপি জোর দিয়েছে, এটাই অনেক ভালো কাজ
হতে পারে, কিন্তু তাতেও পুরোপুরি মোকাবিলা করা যাবে কি? এক্ষেত্রে শাসক দলকে রুখতে এলাকায় এলাকায় সব বিরোধী দল যদি একে অপরের পরিপূরক হয়ে কিছুটা কাজ করে তবে কিন্তু সম্ভব। এবং একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু সিপিএম এর হাতে এখন আর অনুপ্রবেশকারী মুসলিম ভোট ব্যাংকটা নেই, তাই তারাও সক্রিয় হবে। এবং আমার কাছে যা খবর তাতে সিপিএম এর সার্বিক শক্তি কমে গেলেও বুথ স্তরে এখনো সংগঠনটা আছে, তাই 70% পর্যন্ত বুথে সিপিএম বিএলএ 2 নিয়োগ করতে পারবে। এবং তাদের যে শরিক দলগুলো বামফ্রন্টের, তারাও যাতে এই কাজটা করে সেইটা চেষ্টা করছে সিপিএম সক্রিয়ভাবে। বামফ্রন্টের সব শরিক দলগুলো যাতে বিএলএ 2 নিয়োগ করতে পারে সেই চেষ্টা করছে। আর কংগ্রেসের অবস্থা তো খুবই খারাপ। আমরা জানি বিএলএ 1 প্রতি বিধানসভায় একজন করে বিএলএ 1 নিয়োগ করাই মুশকিল হয়ে গেছে। এখন যেটা ঠিক হয়েছে, যারা ওই বিধানসভায় প্রার্থী হতে পারেন বা হতে চান তারাই হবেন বিএলএ 1। তারপরে বিএলএ 2 সব মিলিয়ে 15 থেকে 20% যদি হয় সেটা অনেক বেশি, সেটা হবে কিনা সংশয় আছে। সুতরাং আমি আগেও বলেছি, আবারও বলছি, বাংলায় সঠিক এসআইআর হতে হলে রাজ্যের নাগরিকদের সচেতন হতে হবে। কারণ তৃণমূল এবং রাজ্য প্রশাসনও এসআইআর ভেস্তে দিতে চেষ্টা করছে। এ নিয়ে আমি একটা প্রতিবেদন আগেই করেছি। তৃণমূল নেতারা এবং প্রশাসনের বড় কর্তারা বিএলওদের ভয় দেখাচ্ছেন। এই বিএলওরা সরকারি কর্মী, তাদের কর্তারা যখন বলছেন তুমি ঠিক করে কাজ করো না, ফলে বুথ লেভেল অফিসারদের উপরে প্রচুর চাপ, তারাও বিস্তর চাপে। মনে রাখতে হবে, এই যে রাজ্যে যে সিইও দপ্তর, আমরা নির্বাচন কমিশনের দপ্তর বলি, যেখানে মনোজ আগরওয়াল বসেন, সেটা কিন্তু একটা নির্বাচন কমিশনের হয়েই সিইও দপ্তর কাজ করে, কিন্তু সেটা রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ। মন্ত্রী হচ্ছেন আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। মানে সিইও দপ্তরকে কোনো কাজ করতে হলে যদি কোনো টাকা পয়সা লাগে, সেটাও কিন্তু রাজ্য সরকারের উপর নির্ভর করতে হয়। রাজ্য সরকার যদি টাকা দেয় তবে খরচ করতে হবে। তাই এত রকম চাপের মধ্যে যতই কেন্দ্রীয় সরকার কড়া অ্যাকশন নেবে, কড়া পদক্ষেপ করবে, সব ঠিক করে রাখুক, বাংলার মানুষ যদি এগিয়ে না আসে, সত্যি করেই এসআইআর সফল হবে না। তাই বাংলাকে বাঁচাতে পারেন এ রাজ্যের রাষ্ট্রপ্রেমী নাগরিকরাই। তারাই এই রাজ্যের ভোটার তালিকা শুদ্ধ করতে সহযোগিতা করতে পারেন কমিশনকে। কোন রাজনৈতিক দলের অপেক্ষা না করে আসুন না, আমরা যে যার মতো করে চেষ্টা করি বাংলায় যাতে একটা শুদ্ধ ভোটার তালিকা তৈরি হয়, সেখানে শুধুই থাকবেন আমার দেশের নাগরিকরা। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আর ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আর আপনারা খুব খুব ভালো থাকবেন।